নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শ্রী হাসিদাসী দেবীর লেখা গল্প মরুতৃষা। যন্ত্রদানবের বিরাট দেহ প্রায় 1 যুগ ধরে বসে আছে শহরের অর্ধেকের অধিকারী হয়ে, আর বাকি অর্ধেক ভরিয়ে রেখেছে ওরই সেবায়েতের দল। ঘড়ির কাঁটায় সকাল 2টো বাজবার সঙ্গে সঙ্গে সকলের কোণে গিয়ে পৌঁছয় ওর আহ্বান। কর্মযুদ্ধ আরম্ভ হওয়ার আগে ওই গুরুগম্ভীর তুর্যধ্বনি সকলকে জানায় নিজের অস্তিত্ব, শক্তির সাফল্যে যার প্রতিষ্ঠা, আর ওই প্রতিষ্ঠার পাদমূলে মাথা নত করে ফেলে ওর সেবায়েতরা। বিরাট লৌহ ফটক খুলে যায়, আবার বন্ধ হয় সকলের প্রবেশ শেষে। ঘড়ির কাঁটার সঙ্গে মিল রেখেই ওরা যেন কাজ করে যায়, কোনো ক্ষণেই ভুল হবার উপায় নাই, যেন অভ্রান্ত। দূর গ্রামে ভাঙা কোঠার দালানে বসে তামাক টানিতে টানিতে কারখানার কালো চিমনিটার অবিশ্রান্ত ধুমোদ্গার দেখে, আর যোগু ভাবে ওকেও একদিন এই ঘরের মায়া কাটিয়ে ওই দূর শহরে ওই চিমনির তলায় গিয়ে দাঁড়াতে হবে চাকরির চেষ্টায়, নইলে দিন আর চলে না। যদিও আত্মীয়ার বালায় নেই, তবু নিজেকে নিয়েও তো ভাবতে হয়। গায়ে থেকে তাসপাশা খেলে আড্ডা দিয়ে আর উপার্জনের অভাবে আতপেটাকে আর কতদিন কাটাবে? যোগু ভাবে, আর ছিলেমের পর ছিলিম নিঃশেষ করে ঝাড়ে, আবার সাজে, কিন্তু কোনো কাজেই এগোয় না। বড়জোর ঠাকুহরির সঙ্গে এই বিষয় নিয়ে মাঝে মাঝে সমালোচনা করে, কারণ সেও আসে শুধু দুঃখ জানাতেই। কেউ কিছু না জানাতে চাইলেও সহানুভূতির শুধু আহাটুকুই ও শুনতে ভালোবাসে, তাই উৎসাহিত হয়ে বলতে শুরু করে, তুমি তো আমার পর নহে, বরঞ্চ আপনি সম্বন্ধ, তাই তোমায় বলতে আমার এক ফোঁটাও লজ্জা নেই। ভাবি কি হবে তোমায় লুকিয়ে, তুমি তো আর কাউকে বলতে যাচ্ছ না। হে হে হে। টেনে টেনে হাসা ওর স্বভাব। সেই সঙ্গে সঙ্গে তুমি শব্দক্রমে তুই হয়ে দাঁড়ায়। কালো শির ওঠা সরু হাত দুখানা নেড়ে চোখ দুটো বিস্ফারিত করে বলে, তারপরে জানিস, এই সংসারের দায়ে আমি সব খুইয়েছি মাইরি, আর পরের উপকার করা, ও সে জানে 10খানা গায়ের লোক। এই থাকহরির মতো আর একটা লোক কেউ এ পৃথিবীতে খুঁজে বার করতে পারে? ফেলুক বাজি, বুকের পাটা তাকে চলে আসুক থাকহরির সঙ্গে বাজি জিততে, তবে বুঝব মরদ। হাতের চেটোয় একটা ছোট রকম কিল মেরে সকলের মুখের দিকে একবার তাকায়, তারপরে গলার স্বরটা একটু কোমল করে, একটু হেসে বলে, মোড়লি করে সবাই, কিন্তু কাজে করুক দেখি, সেটিও আবার জো নেই। এখন ও বলবে ও পাড়ার হারুপোষ আর হাটকলার পেঁচো ময়রা, সেই যেবার হারুর ছেলেটাকে সাপে কামড়ালো, সেবারে কেউ গেল না ওজা ডাকতে, শেষে গেল এই থাকহরি। আর পেঁচোর দোকানে যেদিন চোর শীত কাটে, সেদিন কোথায় ছিল পেঁচো? আর কোথায় ছিল পেঁচোর ইয়ারের দল? সে ওই থাকহরি বাগ্যিস আসছিল তরুণীর বাড়ি থেকে তাস খেলে, তাই। এই পর্যন্ত বলে সকলের মুখের দিকে তাকায়, হয়তো দু একটা বাহবা শব্দের আশা করে, কিংবা আর কিছুর, কিন্তু এ গেল তার বীরত্বের পরিচয়। দুঃখের পরিচয়ে গোটা 2 দীর্ঘশ্বাস ফেলে বলে, সেই যেবারে আশ্বিনের বড় ঝড় হয় জানো, যেবারে রায়বাবুর বাড়ির পির্তিমে গেল চুরমার হয়ে, আর সেই পাপে বাবু সব অংশে নিধন হলো, সেইবারেই আমার বড় ভাই মারা যায় গাছ চাপা পড়ে।
বড় ভাই বলে আমার বড় ভাই, আমার চেয়ে 7 বছরের বড়, আর উপার্জনকারী ভাই। সে থাকলে আজ আমার ভাবনা কিসের? পায়ের উপর পা রেখে জুড়ি হাঁকিয়ে বেড়াতাম, কিন্তু কপালে নেই, তাই তিনি সজ্ঞে গেলেন, আর সব ভার পড়ল আমার ঘাড়ে। কি আর করি বলো? নিজেও যদি এক মুঠো খেতে পাই, তবে ওরাই বা পাবে না কেন ভেবেই সবাইকে এক জায়গায় করে রেখেছি। কিন্তু রাখলে কি নিস্তার আছে? একেই দিনকাল, তাতে আয় নেই, তাই ভাবনাশালার দোকানে দিন দিন দেনা বেড়েই চলেছে। জানিস তো সব, শেষ সম্বল বউটার কাকের রেত ছাড়াও গেল মার অসুখে, ওই আশু কবরেজের খপ্পরে, আর ছাড়াতে পারলাম না। নৈরাশ্যের কাতরতায় ভরা একটা সঘন নিঃশ্বাস ওর বুকের পাঁজর কয়টা কাঁপিয়ে এসে বাইরের আবহাওয়াটা ভারী করে তোলে। উপস্থিত সকলেই মুখের দিকে তাকায়, কিন্তু কেউই উত্তর দেয় না। কিছুক্ষণ নীরব কেটে যায়। আবার যেন একবার হাঁপ নিয়ে ঠাকুরহরি বলে, এখন কোলের মেয়েটাকে দুধের বদলে ফ্যান খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়েছে। দুধ কিনবার পয়সা কোথায়? বলি, নিজেদের পেটে দুবেলা ভাত জোটে না, আর দুধ, আর কি বা আছে যা বেচে দুধ খাওয়াবো? বাকি শুধু ভিটেটুকু। এ আবার সেই টেনে হাসি। ও হাসির শব্দ কান্নার মতো করুন, তবুও হাসে। যোগু দাওয়ায় বসে তামাক খেতে খেতে ভাবছিল, ঘরের ছাদটা মেরামত করতে না পারলে এবারের বর্ষায় হয়তো সব সমেত একদিন পাতালে প্রবেশ করতে হবে। কিন্তু উপায় বা কি? তাতে তেমন পয়সাই বা কোথায়, যাই বেকার অবস্থায় কিছু খাওয়া খরচের জন্য রেখে বাকি সে ঘর মেরামতে লাগাবে। তাছাড়াও মা রেখে যাওয়া গয়নাগুলো, যা এই কবছরে মহাজনের কাছ থেকে সুদে আসলে সমান হতে চলেছে, তাও উদ্ধার করা খুব দরকার, নইলে আর চলে না। এতগুলো ভাবনা যখন অসংলগ্নভাবে যোগুর মগজে পরস্পরের সঙ্গে তাল ঠোকাঠুকি করছিল, তখন ধীরে ধীরে বাখারির দরজা ঠেলে এলো ঠাকুরহরি। ঠাকুরহরি দৃষ্টি লোলুপ। যোগুর সযত্ন রোপিত পুঁই মাচা, লঙ্কা গাছ থেকে আরম্ভ করে হাত দেড়েক চারা শাকের ক্ষেত পর্যন্ত এক নজরে দেখে নিয়ে দাওয়ায় উঠে এলো। মৃদু তিরস্কারের সঙ্গে বলল, লাল শাকের ক্ষেত শুকিয়ে যাচ্ছে কেন? রোজ জল না দিলে গাছ বাঁচে? তোর যেমন কাজ। যোগু মুখ থেকে হুঁকো সরিয়ে বলে, বসো। ঠাকুরহরি বসল দু হাঁটু জড়ো করে, উবু হয়ে। চারিদিকে আর একবার অনুসন্ধিৎস দৃষ্টি বুলিয়ে বললে, খাওয়া দাওয়ার পাট মিটিয়ে দিয়েছিস বুঝি? তা বেশ বেশ। এদিক দিয়ে মায়েরি বলছি যোগু, তোর মতো কাজের লোক আমি আর একটিও খুঁজে পাইনি। এমন তোর। যোগুর উচ্ছ্বাসে বাধা দিয়ে বললে, এখনো চানি হয়নি তার খাওয়া। পরে ঠাকুরহরির দিকে তাকিয়ে প্রশ্ন করলে, তোমার? ঠাকুরহরি যেন এই প্রশ্নটার জন্যই তৈরি হয়েছিল। কপালে একবার করাঘাত করে উত্তর দিলে, আমার খাওয়ার কথা আবার লোকে জিজ্ঞাসা করে, বলে কোথায় চাল আর কোথায় হাঁড়ি। এই প্রসঙ্গটার ইতি করতেই বোধহয় যোগু এই সময় হুঁকোটা ঠাকুরহরির হাতে দিল। ঠাকুরহরি নির্বাকে সেটায় পরপর টান দিতে লাগল। কলকের আগুন শেষ হতে মুখ তুলে দেখল যোগু উঠবার উপক্রম করছে। হুঁকোটায় শেষবার টান দিয়ে ঠাকুরহরি মুখের ধোঁয়া ছেড়ে বললে, গোটা কয়েক টাকা ধার দিতে পারিস যোগু? টাকা আষ্টেক, নেহাত কম করে 5 টাকা দে। দেখ, আমার বড় টানাটানি, মানে বড় অসময় পড়েছি মাইরি। দে ভাই, কেনা গোলাম হয়ে থাকবো তোর, নইলে পাওনার টাকার জন্য ভুবনশালা। যোগুর বড় বড় চোখ দুটো বিস্ময়ে আরও বড় হয়ে উঠল। বললে, আমি দেব তোকে টাকার ধার?
পাগল হয়েছিস? পাবো কোথায়? থাকহরি যেন অনেকটা আশা নিয়েই এসেছিল, তাই হতাশায় নুয়ে পড়ল। উত্তর দেবার মতো ওর ক্ষমতা রইল না। কিছুক্ষণ পরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলবার সঙ্গে সঙ্গে যেন উচ্চারণ করলে, পারবি নে। যোগু নির্বাকে মাথা নাড়লে। থাকহরিও হাতে হুঁকোটায় টান দেওয়া ভুলে নদমুখে বসে রইল। কিছুক্ষণ এমনিভাবে কেটে যাবার পরে যোগু মুখ তুলে ডাকলে, থাকহরি, ওরে থাকো। থাকহরি মুখ তুলে তাকাতে প্রশ্ন করলে, খুব বেশি দরকার? থাকহরি জানালে হ্যাঁ। যোগু কিছুক্ষণ কি ভেবে ঘরে উঠে গেল। যখন ফিরে এলো তখন তার হাতে সোনার একটা শিলে আংটি ঝকঝক করছে। বার কয়েক সেটার দিকে তাকিয়ে বললে, আমার অবস্থার কথাও তো জানিস। দিন দিনে একবেলা খাচ্ছি, কিন্তু তবু। একটু চুপ করে থেকে যেন স্বগত বললে, আর শুধু এইটুকুই বাকি ছিল, বাপের দেয়া শখের আংটি। আজ তোর হাতেই দি, নিয়ে যা থাকহরি। কিন্তু একটা কথা, এটা ভুবনকে দিয়ে বলবে 1 টাকা কমে আমি বেচব না। সোজা কথা, আজ যে টাকা পাবে তার অর্ধেক আমার। তবে আমার নাম করিস না, সোজা বলবি অমুক লোকের আংটি। কারণ ওর সঙ্গে আমার রাগারাগি কি না, নইলে আমিই যেতুম। থাকহরি আংটিটা নিয়ে পিছনে ফিরে নামতেই যোগু ফিরতি ডাকলে, শোন। থাকহরি ফিরল। রুক্ষস্বরে যথাসম্ভব চাপা দেবার চেষ্টা করে যোগু বললে, মনে রেখো, আমি শুধু হাতে তোমার বিশ্বাস করে টাকা দিচ্ছি, কিন্তু 3 মাসের মধ্যে শোধ করা চাই, নইলে। থাকহরি যোগু সে রুক্ষতা গায়েও মাখল না। এক মুখ দাঁত বের করে বললে, তুই আমায় তেমন পেলি যোগু? এতদিন দেখেও তুই আমায় চিনলি নে? যোগু কি একটা জবাব দিতে গিয়ে চুপ করে গেল। এক হাতে তালুতে অন্য হাত ঠুকে মুখখানা অসম্ভব রকম ভারী করে থাকহরি বললে, এটা জেনে রাখিস যোগু, মার্দ কা বাত আর হাতি কা দাঁত, এর নড়চড় হবার জোটই নেই। মানে পৃথিবী উল্টে গেলেও এ কথা মিথ্যে হবার উপায় নেই। তেমনি মরদ এই থাকহরি, কাউকে সে পরোয়া করে না। তা সে হোক না কেন বুবনা, আর হোক না কেন লাট বেলাট, ওসব আমার কাছে নেই। সোজা মানুষ আমি, ওসব ব্যাকাচোদার দাঁত দাড়ি নেই। জানিস যোগু, ওই তোর কাছ থেকে আংটি বেচার টাকাটা যেমন হাত পেতে নিচ্ছি, তেমনি 3 মাস কেন, আসছে মাসে যদি না হাত উপুর করে ফেরত দিয়ে যাই তো আমার নামে খেকি কুকুর পুষিস। যোগু নীরবে বসে রইল, উত্তর দিলে না। থাকহরি যেতে যেতে যোগুর সযত্ন রোপিত পুঁইশাকের গোটা কয়েক ডাঁটা মুচড়ে ভেঙে নিয়ে যোগুর বাড়ির পুঁই ডাঁটা চচ্চড়ি খেতে যে অন্য পুঁই ডাঁটার চেয়ে সুস্বাদু, এই কথাটাই সবিস্তারে প্রকাশ করতে করতে বার হয়ে গেল। যোগু কলকের ওপরে হাত রেখে দেখল তাতে আগুন আছে কিনা। তারপরে বোধহয় আগুন না থাকাতেই সেটাকে দেওয়ালে হেলান দিয়ে রেখে বসে রইল পথের দিকে তাকিয়ে। থাকহরি এখন টাকা নিয়ে ফিরবে বলে। রাত্রে ঘুমিয়ে লোকে যা স্বপ্ন দেখে তা ভোলাই স্বাভাবিক। আর মনে থেকেও কোনো লাভ নেই, কারণ কাজের স্রোতে ছেঁড়া সুতোর মতো এক এক করে ভেসে যায়। কিন্তু যা সৃষ্টি হয় জাগরণে, দিনের আলোয়, অফুরন্ত অবসরে যার পুষ্টি, তাকে ভোলা যদিও সহজ নয়, তবু অবস্থা বিপর্যয়ে মানুষই মানুষকে উপদেশ দেয় এই বলে যে, ও তোমার কাজ নয়, তোমার সাজে না। তেমনই অবস্থায় পড়েছে যোগুও। বাপ যদুনাথ যখন ওর জগন্নাথ নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করে, তখন ওর বয়স 18। তারপরে আজ কবছর ধীরে ধীরে কেটে গেছে। বাপের অভাবে যদুর যা কিছু জমি জমা ছিল ভাঙিয়ে আর হাত পুড়িয়ে রেঁধে খেয়ে বেশ হয়ে এসেছিল।
কিন্তু মুশকিল করলে অর্থের অভাব। বাপের আশা ছিল ছেলে হাকিম হয়ে হুকুম করতে না পারলেও ফাঁড়িদার হতে পারে, এবং সেই আশায় গ্রাম থেকে 3 মাইল দূরের প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তিও করে দিয়েছিল। কিন্তু ছেলের লক্ষ্য ছিল বোধহয় অন্যরকম, তাই পথেই স্লেট বই রেখে সোজা চম্পট দিতে ইতস্তত করত না। কিন্তু আজ সেদিনের সঙ্গে আর ওর অবস্থার সঙ্গে অনেক পার্থক্য বলে বোধহয় যোগুর মনে দুঃখ হয়। সময়ে অসময়ে তাই কুলুঙ্গিতে তোলা সেই পুরনো বই স্লেটগুলো নাড়াচাড়া করে, আবার গুছিয়ে রাখে। বটতলার ছাপা রংদার 2-1খানা নভেল হাতে এলেও ফিরাতে পারে না। ছেঁড়া ঠোঙা করা খবরের কাগজও পড়তে স্বাদ হয়। বিস্তৃত সুখস্বপ্নের রেশের মতো হঠাৎ যদুর আশার কথা মনে পড়ে। হয়তো নিজেরও কোনো সুপ্ত বাসনা ওর সঙ্গে জড়ানো ছিল। তারা আজ জেগে ওঠে বেদনার রাজ্যে, নিরাশার শয্যায়। দুঃখ হয়, মায়া হয় ওদের দেখে, কিন্তু দেখেই বা লাভ কি? সবে লাভ লোকসান খতিয়ে দেখার ধৈর্যও তো ফুরিয়ে এসেছে। তবু বেশ আছে সে। মাঝে মাঝে বিরক্ত করে শুধু ওই থাকো হরিটা এসে, হয়তোবা ওর তাদের আড্ডায় টেনেও নিয়ে যায়। আংটিটা সে নিয়ে গেল, কিন্তু আর ফিরে এলো না। কিছুক্ষণ অপেক্ষার পর যোগু স্থির করলে থাকোহরি হয়তো এবেলায় টাকাটা পায়নি, ওবেলায় সে দিয়ে যাবে। কিন্তু পরপর কয়েকদিন কেটে যাবার পরও যখন থাকোহরির দেখা পাওয়া গেল না, তখনও সত্যই চিন্তিত হয়ে পড়ল। প্রতিদিন দূরের ওই কারখানার বাঁশি ডাক দেয়। হারানোর স্বপ্নের এতটুকু সুর যেন ওর কঠোর স্বরে মিশানো আছে। গ্রামের এই সংক্ষিপ্ত জীবন, এই একটানা সুর, এই একতালে পা ফেলে চলার উপরে একটা বৃতৃষ্ণা এসে গেছে। সব একঘেয়ে, কিন্তু এরই বাধা কাটিয়ে সে চায় বৈচিত্র্যের মাধুরী। কিন্তু তার উপায়? সব গেছে। শেষ সম্বল ওই আংটিটা। মনে মনেই সে গর্জে উঠল, দাঁড়া হতভাগা। রাত্রি গভীর। ঘুম ভেঙে যোগু শুনল দূরে কিছু দূরে বাঁশি বাজছে। ও সুর সাদা যে কার হাতের, ও বাঁশি যে কে বাজায় তা বুঝতে দেরি হল না, কারণ বড় পরিচিত। যোগু উঠে বসল। বালিশের তলা থেকে দেশলাই বের করে আলো জ্বাললে, তামাক খেলে। তারপরে ঘরের দরজায় তালা দিয়ে বার হল বংশীবাদকের উদ্দেশ্যে। নেশাকর ধাপ্পাবাজ হলেও থাকোহরির বাঁশি বাজানোর হাত আছে। ছোকরা উচ্ছন্নে গেল শুধু সঙ্গীর পাল্লায় পড়ে। কিন্তু তাতে যোগুর কি? চুলোয় যাক ও সঙ্গী, আর চুলোয় যাক ও। যোগু চায় নিজের জিনিস, হয় আংটি নয় টাকা। থাকোহরি পরম নিশ্চিন্তে নদীর বালুচড়ায় বসে বোধহয় চোখ বুজিয়ে বাঁশিতে ফু দিচ্ছিল। পেছনে যোগুর পায়ের শব্দে খেয়াল হল না। খপ করে ওর চুলের মুঠি ধরেই যোগু গর্জে উঠল, তবে রে শালা! থাকোহরি শীর্ণকায়, যোগুর তুলনায় দুর্বল, তাই বোধহয় লাগবার ভয়ে মাথাটাকে ঝাঁকানি পর্যন্ত দিলে না। কাতর স্বরে বললে, ছাড় ভাই যোগু, লাগছে মাইরি। যোগু চুলের মুঠি ছাড়ল বটে, কিন্তু ওর একখানা হাত শক্ত করে চেপে ধরে। পাশে বসে পড়ে কঠোর স্বরে বললে, আংটি দে, নইলে এক চাপড়ে আজ যদি তোর জান না নিত। যোগুর মুঠোর মধ্য থেকেই থাকোহরির হাতখানা একটু কেঁপে উঠল বলে মনে হল, কিন্তু সে ক্ষণিকের। চটে উঠে থাকোহরি জবাব দিল, আংটি আমি সঙ্গে নিয়ে ঘুরছি নাকি যে চাইবা মাত্র ফেলে দেব? চল আমার সঙ্গে বাড়িতে, ফেলে দিচ্ছি তোর আংটি, আমি খেয়ে নিইনি তোর জিনিস। যোগু উত্তর দিল না, কিন্তু হাতের মুঠোয় যেন আর একটু জোর দিল বলে মনে হলো। উঠে দাঁড়িয়ে থাকোহরি বললে, অত ছোট মন নিয়ে থাকোহরি বাস করে না, মনে রাখিস যোগু। চল আমার বাড়ি চল, তোর আংটি যদি এখনই ফেলে না দিই তাহলে আমার নাম থাকোহরি নয়। চল।
যোগু ওর পাশাপাশি চলল। হাত অনেক আগেই ছেড়েছিল, তবু পাশে পাশে যাওয়াই ভালো, কারণ ওকে বিশ্বাস কি, ও নেশাখোর, ধাপ্পাবাজ। মাটির দেওয়াল ঘেরা ও গোলপাতার ছাউনি দেওয়া মুখোমুখি কয়েকখানা ঘর, হাত তিনেক চওড়া হাত নেই, আর তার কোলের কাছে ছোট উঠানখানি বেশ পরিষ্কার, চাঁদের আলোয় যেন ধুয়ে যাচ্ছে। প্রভুর পায়ের শব্দে জেগে বোধহয় পোষা কুকুরটা বারদুই ডেকে উঠল, তারপর লুটিয়ে পড়ল পায়ের কাছে। অন্ধকার দাওয়ায় ওপাশ থেকে থাকোহরির মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, থাকো, থাকো এলি বাবা। থাকোহরি সে কথার কোনো উত্তর দিল না। হাতনের একখানা ছেঁড়া চাটাই পেতে যোগুর উদ্দেশ্যে বললে, বসো। যোগু বসল। এক কলকে তামাক সেজে এনে থাকোহরি যোগুর হাতে দিয়ে বললে, ব্যাপার কি জানো? যোগু তখন ব্যাপার জানার মতো সদিচ্ছা না থাকলেও হুঁকোর মায়াটাও ত্যাগ করতে পারল না। নির্বাকে তামাক টানতে লাগল। থাকোহরি বললে, তারপর ভুবনাকে বললাম তোমার কথা, আংটিটাও দেখালাম। শেষে ও শালা কি বলে জানো? বলে ও সোনা পাকা নয়, খাদ মিশেল, তাই কুড়ি সে কিছুতেই দেবে না। আমিও সহজে ছাড়বার পারতন নই, বললাম সে হবে না, যোগু আমার বন্ধু লোক, আর বিশ্বাস করে আমার হাতে যেখানে সোনার জিনিস ছেড়ে দিয়েছে সেখানে কেটে ফেললেও আমি তার নেমো খারামি করতে পারবো না। এত কথা বলতে তবে ভবনা এলো সোজা পথে, তাও 15-র বেশি কিছুতেই উঠল না। বলে 2 টাকা ট্যাগ থেকে বার করে যোগুর হাতে দেবার সঙ্গে সঙ্গে আর বাকি 13 টাকার হিসেব মুখোমুখি চটপট দাখিল করে ফেলল। যোগু কোনো কথা বলতে পারল না। টাকা দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো যেন জ্বালা করতে লাগল। সেই সঙ্গে ডান হাতখানাও মুষ্টিবদ্ধ হয়ে উঠে এলো থাকোহরির কাঁধ লক্ষ্য করে, কিন্তু কাঁধের ওপরে পড়ল না, পেছন থেকে বাধা দিল থাকোহরির মার কণ্ঠস্বর। যোগু ফিরে দেখলে কম্পিত হাতে প্রদীপ নিয়ে থাকোহরির মা ধীরে ধীরে এইদিকে আসতে আসতে স্নেহকাতর স্বরে বলছে, ভাত খাবিনে থেকো, একে বউ মানুষ, তাতে কচি ছেলের মা, আর কতটা তোর ভাত আগলে রান্নাঘরে বসে থাকবে বলতো বাবা। যোগুর মুষ্টিবদ্ধ হাতখানা অজ্ঞাতেই যথাস্থানে ফিরে এলো। থাকোহরির মা এগিয়ে এসছিল, হাতের প্রদীপটা তুলে ধরে দৃষ্টির ক্ষীণতা দূর করবার চেষ্টায় 2 চোখ বিস্ফারিত করে কিছুক্ষণ নির্বাক যোগুর মুখের দিকে তাকিয়ে রইলে। তারপর বললে, তুমি জগন্নাথ, ও পাড়ার যোদোর ব্যাটা, আমি বলি বুঝি আর কেউ। যোগু নির্বাকে বিদায় নিলে। নির্জন পথ চলতে চলতে হাওয়ায় তালপাতা পড়ার মর্মর শব্দে ও একবার শিউরে উঠল। তারপরেই মনে হলো হাতের তলা থেকেও টাকা দুটো যেন বুকের মধ্যে আগুনের শেক দিচ্ছে। যন্ত্রদানবেরও দয়া আছে, তাই বোধহয় তার লক্ষ লক্ষ সেবাইতের নামের খাতায় একদিন যোগুর নামটাও লেখা হয়ে গেল, শ্রী জগন্নাথ কাহার। মনের আনন্দে পিতৃপুরুষের ভিটে পুরাতন মরিচা ধরা তালার চাবি লাগিয়ে যোগু শহরের পথ ধরল। লাল ধুলোয় ভরা সোজা বেঁকা উঁচু নিচু পথ, প্রায় ক্রোশ 3 গেলে তবে শহর। তা হোক, তবু ওকে আজ এবেলার মধ্যে পৌঁছতে হবে, কারণ কাল সকাল থেকে কাজ আরম্ভ। আজ তার জোগাড় করতেই হবে, নইলে উপায় নেই। আর কি দরকার উপায়ের? এতদিন নিরবিচ্ছিন্ন আবদারের মধ্যে থেকে থেকে অবসরের উপরে ওর একটা গভীর অবসাদ এসে গেছে। তাকে দূর করতে হবে নতুন জীবনের প্রারম্ভে, নবকাজের প্রেরণায়। তাই চাই আজ ওই একটানা ব্লকের একখানা ঘর, নিজের নামের ঘরখানাকে মনের মতো সাজাতে গোছাতে, যাতে সামনের কাজের 7টা দিন কোনো রকমে পার হয়ে যায়। তারপর
আবার 1.5 দিন ছুটি, শনি রবিবার। এই ছুটি অবসাদ ভরা নয়, জীবনের চাঞ্চল্যে ভরপুর, আনন্দে উজ্জ্বল। সত্যি যোগু একসঙ্গে পেল অনেকগুলো জিনিস, ঘর, কাজ ও সঙ্গী। কাজ সে নিয়মিতই করে, ঘরখানাও যা হোক কিছু দিয়ে সাজিয়ে ফেলেছে। আর সঙ্গী অর্থাৎ শুধু আর গল্প, রায়চাঁদের দেশের কাহিনী আর ফকিরের ভাঙা বেসুরো হারমোনিয়ামের সঙ্গে তেমনি বেয়ারা গলার গান শুনে শুনে মনটা অনেকটা হালকা হয়ে এসেছে। তবু হঠাৎ মনে পড়ে যায় থাকোহরির শুকনো মুখ আর ভুবনার তাগাদা। ওগুলো জীবন থেকে নিশ্চিন্নে মোচবার জন্যই ও রোজ সঙ্গীদের সঙ্গে মিশে সিদ্ধি গায়, হারমোনিয়ামের পর্দায় পর্দায় সুর তুলে চিৎকার করে, যতদিন দেহে প্রাণ রহিবে। তাসের আড্ডা আজও জমে ওঠে, কিন্তু থাকোহরির ধাওয়ায় নয়, ফকিরের ঘরে। সেখানে প্রদীপের বদলে কোনোদিন বা হ্যারিকেন, কোনোদিন বা কেরোসিনের ডিবে জ্বলে, অনবরত ধুমোদ্গার করে। আর ওই আলোয় চেষ্টা করে দেখা যায় ঘরের দেওয়ালে আঁটা বিড়ির বিজ্ঞাপন, কালীঘাটের কালীর পট, কিংবা শ্রীকৃষ্ণ লীলার 2-1খানা ছবি, হয়তোবা রেশমি চুরির শিকল আর ধুলি মলিন জামা কাপড়। দড়ির খাটিয়ায় বসে ওরা তামাক নয় বিড়ির বান্ডিল মিনিটে মিনিটে ধ্বংস করে। সেই সঙ্গে চলে গান, গল্প আর খেলা, রাত 10টা পর্যন্ত। প্রায় বছরখানেক পরের কথা, ছুটির দিন, দরজার ফাঁক দিয়ে চোখের সকালের আলো এসে লাগলেও যোগু বিছানা ছাড়েনি, ওঠেনি, দরজাও খোলেনি। হঠাৎ বাড়ি থেকে বন্ধ দরজার উপরে কে আঘাত করে ডাকলে, যোগু। এ কণ্ঠ শুধুয়া, ফোকরে কিংবা রায়চাঁদের নয়। তাই উঠে দরজা খুলে চমকে উঠে দেখল সামনে দাঁড়িয়ে থাকোহরি। থাকোহরিও যেন যোগুকে দেখে চিনতে পারছে না, তাই যেন নিষ্পলকে বিস্ফারিত চোখে চেয়ে আছে। ওর বুকের সব কয়খানা পাঁজর গুনে নেওয়া যায়, চোখ প্রায় 1/2 ইঞ্চি বসে গেছে, মাথার চুল বড় রুক্ষ, হাওয়ায় উঠছে। এ যেন 1 বছর আগে সে থাকোহরি নয়, তার কঙ্কাল। যোগু জিহবা যেন অজ্ঞাতে উচ্চারণ করলে, থাকোহরি। থাকোহরি তাকিয়েছিল, শান্ত, অথচ কাঁচের মতো উজ্জ্বল সে চোখ। ধীর স্বরে উত্তর দিলে, হ্যাঁ আমি টাকা চাইতে এসেছি যোগু, এই শেষবার, আর কখনো চাইব না। মাত্র 10 টাকা ধার দে যোগু। যোগু বিস্ময়ে নির্বাক হয়ে গেল। থাকোহরি অন্য কোনো দিনের মতো এগিয়ে এসে যোগুর পা জড়িয়ে ধরলে না, কাঁদলেও না। যেমন শান্ত ধীর স্বরে আগে কথা বলছিল, ঠিক তেমনি স্বরেই বললে, ভুবনা টাকার জন্য আমার মাকে মেরেছে, বউকে। ওর গলার আর স্বর বার হল না, কিন্তু যোগুর মন তখন পাথরের মতো শক্ত। থাকোহরির পূর্ব অপরাধের অধ্যায় পরপর ওর মনে ভেসে উঠল। মনে হলো ওকে বিশ্বাস করা উচিত নয়, কারণ ও মাতাল, বিশ্বাসঘাতক, ধাপ্পাবাজ। অসহ্য রাগে কাঁপতে কাঁপতে যোগু কয়েক পা এগিয়ে এলো। থাকোহরির জীর্ণ শীর্ণ দেহে একটা ঠেলা দিয়ে চিৎকার করে উঠল, কিচ্ছু শুনতে চাইনি, তুই বেরো এখান থেকে, বেরো বলছি, নইলে ঠেঙিয়ে পা ভাঙব তোর। মুখ থুবড়ে পড়তে পড়তে থাকোহরি কোনো রকমে নিজেকে সামলে নিলে। তারপর একবার মাত্র যোগুর আরক্ত মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। সারাদিন মনটা বড় খারাপ, কিছুই ভালো লাগছে না। শুধু আর রসিকতা, রায়চাঁদের দেশের কাহিনী আর ফোকরের গান, সবই যেন কেমন একঘেয়ে লাগছে। ভালো নয়, দুনিয়ার কিছু ভালো নেই, কেউ কারোর ভালো করে না, সব স্বার্থপর, ধাপ্পাবাজ, জুয়াচোর। একা থাকোহরিই নয়। থাকোহরি নীরবে চলে গেল, কিন্তু কেন?
বলবার মতো কিংবা যোগুর কাজের প্রতিবাদ করার মতো ক্ষমতা কি তার ছিল না? কিংবা বলতে এসেছিল ভুবনা পারত না টাকার জন্য বাড়ি এসে ওর বুড়ি মাকে মেরেছে আর বউকে? কথাটা ভালো করে শোনাও হয়নি, কিন্তু এতক্ষণে মনের একটা অজ্ঞাত স্থান যে বেদনায় পূর্ণ হয়ে উঠল। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠল ঠাকুরহরির মায়ের মুখের সঙ্গে তারও মরা বাপ মায়ের ছবি। এমনই কাতর, এমনই অসহায়তার সাদৃশ্য। আজও সেখানে সাত পুরুষের ভিতের গাঁথুনি মাটির মধ্যে মিশে যায়নি। তাই আজও সেই দূরের পানাপুকুর, উঁচু নিচু গ্রাম্য পথ, বন জঙ্গলের সঙ্গে দুর্বল স্নেহকম্পিত হাত বাড়িয়ে ক্ষীণ স্বরে মনের এক পাশ থেকে ডাক দিচ্ছে। সেখানে আজও নদীর বালুচড়ায় ঠাকুরহরি বাঁশি বাজে। বনবীথির মধ্যে থেকেও নিরাশ অবসরে পাখির কুজন কানে আসে। যোগু চঞ্চল হয়ে উঠল। না, ঠাকুরহরিকে অমন করে তাড়ানো ভালো হয়নি। ঘরের দরজায় তালা এঁটে ফোকরে, সুধুয়া, রায়চাঁদকে বলে পরদিনই সকালে যোগু বার হয়ে পড়ল সোজা গ্রামের পথ ধরে। কতদিন গ্রামে যায়নি, এ পথেও হাঁটেনি। গ্রামবাসীদের চেনা মুখগুলো ভুল হয়ে এসেছে বোধহয়। কিন্তু ভাবতে ভাবতে সমস্ত পথটা এসে ঠাকুরহরির বাড়ির কাছেও থমকে দাঁড়াল। ঠাকুরহরির বাড়ি পুলিশে ভর্তি। পথের ধুলোয় পড়ে ওর মা কাঁদছে, বউ বসে আছে নিস্তব্ধভাবে। কোলের মেয়েটা বোধহয় কেঁদে কেঁদে কোলের ওপরেই ঘুমিয়ে পড়েছে। যোগু এগিয়ে এলো। রুদ্ধশ্বাসে ও যে খবরটার প্রতীক্ষা করছিল তাই পেলে গ্রামবাসীর একজনের মুখ থেকে। কানের কাছে মুখ এনে সে ফিসফিস করে শুনিয়ে দিলে, ভুবনাকে খুন করে ঠাকুরহরি কাল রাত্রিরেই পালিয়েছে। নির্বাক দাঁড়িয়ে যোগু অনুভব করলে পৃথিবী যেন পায়ের তলা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। মৃদু থেকে মৃদুতর হয়ে কানে আসছে ঠাকুরহরির মায়ের করুণ ক্রন্দন। এজাহারে যোগু বললে, ও কাজ ও করেনি হুজুর, করেছি আমি। ওর কণ্ঠস্বরে দুর্বলতা নাই, চোখে দৃষ্টি উজ্জ্বল। ঠাকুরহরি যেন যোগুর কথার ক্ষীণ প্রতিবাদ করতে গেল, কিন্তু পারলে না। বিবর্ণ ঠোঁট দুটো একবার মাত্র কেঁপে উঠেই স্থির হয়ে গেল। চারিদিকে লোকজনের বিস্তৃত দৃষ্টির সঙ্গে যোগুর উদ্দেশ্যে হাত দুটি পাড়াই সজল চোখের কাতর দৃষ্টি ভেসে এলো, কৃতজ্ঞতা বহন করে। জীবনের ক্ষেত্র আজ আরও বড়, আরও বিস্তৃত। সীমার ওই ক্ষীণ রেখাটুকুও যে কোনো মুহূর্তে লুপ্ত হয়ে যাবে, তা যোগু জানে। কিন্তু সান্ত্বনা এইটুকু যে আর কেউ কোনোদিন ওর কাছে সাহায্য চাইতে আসবে না, ঠাকুরহরিও নয়। কারণ যোগু আজ তার সব দেনা সুদ সমেত শোধ করে দিল তাকে। সংকীর্ণ জীবন, আর তার বদলে নিল মৃত্যুর অপার মুক্তি। কারা কপাটের শিকল বাজিয়ে প্রহরী জানায় সে ঠিক আছে। অন্য লোক নিজেদের মধ্যে বলা কওয়া করে, লোকটা খুনি। যোগু ভাবে, হে বরঞ্চ বেশ হলো। বড়বাবু এতদিন নিশ্চয়ই তার জায়গায় অন্য লোক ভর্তি করেছে। ফোকরে, সুধুয়া, রায়চাঁদও এতদিন নিশ্চয়ই তার খবর পেয়েছে। এখন হয়তো যোগুকে মনে পড়লে ওদের ভয় করে কিংবা ঘৃণা হয়। কিন্তু ঠাকুরহরি তো তাকে জানে। হয়তো জানে বলেই আজও সময়ে সময়ে পাষাণ প্রাচীর ডিঙিয়ে সামনে এসে দাঁড়ায়। তারপর সেদিনের মতো নির্বাক মুখে ধীরে ধীরে বার হয়ে যায়। তাহলেও বাইরে থেকে তার বাঁশি বাজে, আর সেই সুরের সঙ্গে ভেসে আসে ওর মা বইয়ের রোদন ভরা কণ্ঠস্বর। ওরা যেন একসঙ্গে যোগুর আত্মার মুক্তি প্রার্থনা করছে।
গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী হাসিরাশি দেবীর লেখা গল্প মরু তৃষা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।